126 কিলোমিটার বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন চালু আজ উদ্বোধন করবেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। অবশেষে তোষাখানা মামলায় হাজিরা দিচ্ছেন ইমরান খান। পাকিস্তানের ইসলামাবাদ আদালত এলাকায় 144 ধারা জারি। ইসরায়েলি বাহিনীর গুলিতে অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নিহত। চলতি বছর হামলায় প্রাণ গেল 84 জনের। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছে মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন হচ্ছে আজ। ভিডিও কনফারেন্সে পাইপলাইনটি উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পাইপলাইনের মাধ্যমে ভারতের শিলিগুড়ির নুমালীগড় ডিপো থেকে জ্বালানি তেল আসবে পার্বতীপুরের ডিপোতে। পরে তা সরবরাহ করা হবে উত্তরাঞ্চলের 16 জেলায়। পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহনে একদিকে যেমন খরচ কমবে, তেমনি নিশ্চিত হবে নিরবচ্ছিন্ন সরবরাহ। 2018 সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। তোষাখানা মামলা শুনানিতে হাজিরা দিতে আজ ইসলামাবাদের নিম্ন আদালতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। সেখানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাফর ইকবালের সামনে হাজির হবেন তিনি। তার হাজিরা ঘিরে আদালত এলাকা সহ রাজধানী জুড়েই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে 144 ধারা জারির পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে জনসমাগম। এদিকে ইসলামাবাদ যাওয়ার পথে ইমরানের বহরে থাকা একটি গাড়ির দুর্ঘটনা হলে যাত্রা স্থগিত করেন পিটিআই চেয়ারম্যান। অন্যদিকে ইমরান খানের লাহোরের বাসভবনে অভিযান চালিয়ে পিটিআইয়ের 20 নেতাকর্মীকে আটক করেছে পাঞ্জাব পুলিশ। শুক্রবার ইমরান খানকে 9টি মামলায় জামিন দেয় লাহোরের হাইকোর্ট। এর মধ্যে ইমরানের বিরুদ্ধে হওয়া সন্ত্রাসবাদের 8টি মামলা এবং একটি সাধারণ মামলা অন্তর্ভুক্ত রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তাদের বৈঠকে গুরুত্ব পাবে দুই দেশের সম্পর্ক উন্নয়ন জোরদারের প্রসঙ্গ। একই সাথে ইউক্রেনের বিষয়েও আলোচনা করা হবে বলে জানানো হয়েছে। এদিকে কিয়েভকে দেয়া মিত্র দেশগুলোর যুদ্ধবিমান ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছে মস্কো। দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরানের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তিতে মধ্যস্থতা করেছেন চীনা প্রেসিডেন্ট। এবার ইউক্রেন রাশিয়া যুদ্ধে মধ্যস্থতায় ঝুঁকছেন চীনা প্রেসিডেন্ট। ড্রোন ধ্বংস নিয়ে রুশ মার্কিন উত্তেজনার মধ্যেই মস্কো সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে 20 থেকে 22 মার্চ পর্যন্ত মস্কো সফর করবেন তিনি। এ সফরে পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনা হবে জিনপিংয়ের। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই সফর শান্তির স্বার্থে বলে দাবি করেছে বেইজিং। ধারণা করা হচ্ছে ইউক্রেন রাশিয়ার এই দীর্ঘ লড়াইয়ে মধ্যস্থতাকারীর ভূমিকা নেবেন চীনা প্রেসিডেন্ট। এ সফরে ইউক্রেন ছাড়াও চীন রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ চুক্তি সই হতে পারে বলে জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্রেমলিন জানিয়েছে দুই নেতার মধ্যে বিস্তৃত অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর এটি হবে চীনা প্রেসিডেন্টের মস্কো সফর। এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার সঙ্গে ফোনালাপ করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। এ সময় রাশিয়ার সঙ্গে বিরোধ মীমাংসা ও রাজনৈতিক সমঝোতার আহ্বান জানান তিনি। ফোনালাপে তিনি বলেন, দুই দেশের এই সংঘাতে সবসময় নিরপেক্ষ অবস্থানে রয়েছে বেইজিং। এদিকে পোল্যান্ডের পর এবার ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা দিয়েছে স্লোভাকিয়া। পোল্যান্ড 4টি ও স্লোভাকিয়া 13টি যুদ্ধবিমান মিগ-29 সরবরাহের কথা নিশ্চিত করেছে। তবে কিয়েভকে দেয়া মিত্র দেশগুলোর যে কোনো যুদ্ধবিমান ধ্বংস করা হবে বলে হুমকি দিয়েছে মস্কো। বিশ্বের বিভিন্ন সংকট সমাধানে অনেকটাই অবতার হিসেবে নিজেকে মেলে ধরছেন বিশ্বের অন্যতম পরাশক্তি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে। ইউক্রেনে যুদ্ধাপরাধের জন্য পুতিনকে দায়ী করে এই পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এই পদক্ষেপকে ঐতিহাসিক ও যৌক্তিক বলছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। তবে আইসিসি সদস্য দেশ না হওয়ায় একে গুরুত্বহীন বলছে মস্কো। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত। এই প্রথম পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল কোনো সংস্থা। আইসিসির দাবি, বেআইনিভাবে ইউক্রেনের ভূখণ্ড থেকে শিশু ও নাগরিকদের রুশ ভূখণ্ডে স্থানান্তর করা হচ্ছে। এছাড়া একই অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে রাশিয়ার শিশু অধিকার কমিশনার মারিয়া লোভোভা বেলোভার বিরুদ্ধে। আইসিসি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও শিশু অধিকার কমিশনার মারিয়া লাভোভা বেলোভার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। বেসামরিক ব্যক্তিদের অন্য অঞ্চলে স্থানান্তর করা ক্ষমতা দখলদারীদের জন্য আইন দ্বারা নিষিদ্ধ। আইসিসি ক্ষতিগ্রস্তদের, বিশেষ করে শিশুদের সুরক্ষায় অত্যন্ত গুরুত্ব দেয়। তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা নির্ভর করছে আন্তর্জাতিক সহযোগিতার উপর। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়া ব্যাপক পরিসরে যুদ্ধাপরাধে জড়িত জাতিসংঘের এমন দাবির একদিন পরই দেয়া হলো এই গ্রেপ্তারি পরোয়ানা। তবে একে গুরুত্বহীন বলছে মস্কো। এমনকি এর বিশেষ কোনো তাৎপর্য নেই বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এছাড়া শুধুমাত্র আন্তর্জাতিক আদালতের সদস্যভুক্ত দেশগুলোর যে কোনো ব্যক্তির বিচার করার ক্ষমতা রাখে সংস্থাটি। কিন্তু 2016 সালে আইসিসি থেকে নিজেকে সরিয়ে আনে রাশিয়া। এতে আইসিসি সদস্য না হওয়ায় দেশটি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে না সংস্থাটি। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অ্যান্ড্রি কোস্টিন। তবে সামরিক অভিযান শুরুর পর থেকেই ইউক্রেনে নৃশংসতা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাজ্যে রুশ নাগরিকদের প্রতি ঘৃণামূলক অপরাধ বেড়েছে। ইউক্রেনের রুশ সামরিক অভিযান শুরুর পর এই ধরনের অপরাধ বাড়ে। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম স্কাই নিউজের এক তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গ্রেটার ম্যানচেস্টারের ঘৃণামূলক অপরাধের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। 1 বছর পার হলেও এই অভিযান শেষ হওয়ার কোনো ইঙ্গিত নেই। এক প্রতিবেদনে স্কাই নিউজ বলছে, যুক্তরাজ্যে বসবাসরত রুশ নাগরিকরা সহিংস হামলা, দুর্ব্যবহার সহ নানা ঘৃণামূলক অপরাধের শিকার হচ্ছেন। ইউক্রেনের রুশ অভিযান শুরুর পর এ ধরনের অপরাধ বেড়েছে বলে জানায় ব্রিটেন ভিত্তিক গণমাধ্যমটি। প্রতিবেদনে মধ্য যুক্তরাজ্যের ডার্বিশায়ারের একটি ঘটনা উল্লেখ করা হয়, যেখানে এক রুশ নাগরিককে আক্রমণের আগে হামলাকারী বলেন তিনি রুশদের ঘৃণা করেন, কারণ তারা মানুষ হত্যা করেন। হার্টফোর্ডশায়ার পুলিশের বরাত দিয়ে আরেকটি ঘটনার উল্লেখ করে বলা হয়, এক রুশ নাগরিককে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেওয়ার সময় হামলাকারী জানান রাশিয়ার সব নাগরিকই খুনি। এদিকে নর্থ ওয়েলসে বসবাসরত এক রুশ নারী জানান প্রতিবেশীর দ্বারা নির্যাতিত হওয়ার সময় তাকে যুক্তরাজ্য ছাড়ার হুমকি দেয়া হয়। গত 1 বছরে গ্রেটার ম্যানচেস্টারে 13টি ঘৃণামূলক অপরাধ সংঘটিত হয়েছে, যেখানে 2021 সালে এই সংখ্যা ছিল 6টি এবং 2020 সালে ছিল মাত্র 2টি। গত বছরের মার্চে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ইউক্রেন যুদ্ধ শুরুর পর অনেক দেশে রুশ নাগরিকদের হয়রানি বেড়েছে। ওই বছরের জুনে এক প্রতিবেদনে মন্ত্রণালয় জানায় বিভিন্ন পরিষেবা প্রদানে অস্বীকৃতি, রাশিয়া সংশ্লিষ্ট ব্যবসার উপর ক্র্যাকডাউন এবং সামরিক অভিযানের নিন্দা করার জন্য জবরদস্তি এসব হয়রানির মধ্যে উল্লেখযোগ্য। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলের দাবি 23 বছর বয়সী ফিলিস্তিনি ছুরি নিয়ে হামলার চেষ্টা করেছিল। এ নিয়ে চলতি বছর ইসরায়েলের হামলায় প্রাণ গেল 84 জনের। এর আগে বৃহস্পতিবার পশ্চিম তীরের জেনিন শহরে নিহত হয় 4 ফিলিস্তিনি। এছাড়া শহরটির একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী গোপনে প্রবেশ করে হামলা চালিয়েছে বলে অভিযোগ ফিলিস্তিনের। তবে ইসরায়েলের দাবি, নিরাপত্তার স্বার্থেই জেনিনের শরণার্থী শিবিরে অভিযান চালাচ্ছে তারা। জেনিনের উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতে ইসরায়েল গত বছর থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে দমন পীড়ন জোরদার করেছে। এর আগে গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী জেনিনে 9 জন ফিলিস্তিনিকে হত্যা করে। মার্কিন ব্যাংকিং খাতে সংকট কাটছেই না। শেয়ারের ব্যাপক দরপতনে এবারে ঝুঁকিতে দেশটির 14তম বৃহৎ ব্যাংক ফার্স্ট রিপাবলিক।
কয়েকটি বড় ব্যাংক থেকে $30 বিলিয়ন তহবিল সংগ্রহের পরেও শুক্রবার ফার্স্ট রিপাবলিকের শেয়ারের 33% দরপতন হয়। এদিকে ব্যাংকটির শেয়ারের মান জাঙ্ক হিসাবে ঘোষণা করেছে রেটিং সংস্থা মুডিস। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাবে টালমাটাল মার্কিন ব্যাংকিং খাত। সম্প্রতি বন্ধ হয়েছে সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংক। দায় মেটাতে কিছু সম্পদ ও শেয়ার বিক্রির ঘোষণার পর আতঙ্কিত গ্রাহকরা সিলিকন ভ্যালি ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নেয়। শেয়ারের ব্যাপক দরপতনে বন্ধ হয়ে যায় ব্যাংকটি। আর ক্রিপ্টোর $8 বিলিয়ন আমানত কমানোর ঘোষণার পর সংকটে বন্ধ হয় সিগনেচার ব্যাংক। আর এবার ব্যাপক দরপতনের মুখে যুক্তরাষ্ট্রের 14তম বৃহৎ ব্যাংক ফার্স্ট রিপাবলিক। বুধবার ফার্স্ট রিপাবলিক ব্যাংকের শেয়ারের দাম কমে 35%-এরও বেশি। সংকট কাটাতে পরদিন ব্যাংক অফ আমেরিকা সহ 11টি ব্যাংক $30 বিলিয়ন যোগান দেয়। তবে এতে বিনিয়োগকারীদের আস্থা ফেরেনি। শুক্রবার ব্যাংকের শেয়ারের দাম আবারও কমে 33%। এতে দেউলিয়া হওয়ার ঝুঁকিতে ব্যাংকটি। এর আগে ফার্স্ট রিপাবলিককে টিকিয়ে রাখতে মার্কিন ট্রেজারি সেক্রেটারি, ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান ও জেপি মর্গান সিইও সম্মিলিতভাবে উদ্যোগ নেন। গত 9 তারিখ মার্কিন ফেডারেল রিজার্ভ ও অপর একটি ব্যাংক থেকে $119 বিলিয়ন ঋণ নেয় ব্যাংকটি। ফার্স্ট রিপাবলিকের বর্তমান সম্পদের পরিমাণ $212 বিলিয়ন। এদিকে আর্থিক অবস্থার অবনতি এবং ঋণের চ্যালেঞ্জ পর্যালোচনায় শুক্রবার ফার্স্ট রিপাবলিক ব্যাংকের মান কমিয়েছে রেটিং সংস্থা মুডিস ইনভেস্টর্স সার্ভিস। রোববারের মধ্যে ফার্স্ট রিপাবলিকের তহবিল সংকট সমাধান না হলে বিপর্যয় এড়ানো যাবে না বলছেন বিশ্লেষকরা। এদিকে সংকটে পড়েছে ইউরোপের অন্যতম বড় ব্যাংক ক্রেডিট সুইসও। ব্যাংকটিকে বাঁচাতে $54 বিলিয়ন তহবিল দিয়েছে সুইস সেন্ট্রাল ব্যাংক। তবে ব্যাংকের তারল্য পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি। নাদিয়া তাবাসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রথমবারের মতো এক রোবটকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে চীনা ভিডিও গেম প্রতিষ্ঠান নেটড্রাগন ওয়েবসফট। গত বছরের আগস্ট থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন তাং ইউ নামের রোবটকে নিয়োগ দেওয়া হয়। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, রোবটটিকে প্রধান নির্বাহীর পদে দায়িত্ব দেওয়ার পর 6 মাসে প্রতিষ্ঠানটির শেয়ার বেড়েছে 10%। একই সাথে প্রতিষ্ঠানটির দাবি, কোনো কর্মক্ষেত্রে তাং ইউই প্রথম কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রধান নির্বাহী কর্মকর্তা। এমনকি এর আগে আলিবাবার প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান জ্যাক মা বলেছিলেন, আগামী 30 বছরের মধ্যে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে সেরা সিইও হিসাবে রোবটের নাম থাকবে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর পেনশন সংস্কার নিয়ে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। রাজধানী প্যারিসে পুলিশের সাথে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ফ্রান্সে অবসর গ্রহণের বয়সসীমা 62 থেকে 64 বছর উন্নীত করার সরকারি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার দ্বিতীয় রাতের মতো বিক্ষোভ হয়। সন্ধ্যার পর প্যারিসের রাস্তায় নেমে প্রতিবাদ জানায় কয়েক হাজার আন্দোলনকারী। পেনশন সংস্কার বাতিলের দাবি জানায় তারা। এ সময় কয়েকটি স্থানে অগ্নিসংযোগ ও পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ছোড়ে বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এতে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ হয় এবং পুরো এলাকা জুড়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ইংলিশ এফএ কাপের কোয়ার্টার ফাইনালে রাত 11:15 ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে বার্নলি। এদিকে লা লিগায় রাত 2টায় আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে ভ্যালেন্সিয়া। আর সেরিয়াতে রাত 2:45 এসি মিলানের প্রতিপক্ষ উদিনেসে। সব আসর মিলিয়ে ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে শীর্ষে অবস্থান করছে বার্নলি। সব প্রতিযোগিতা মিলিয়ে 18 ম্যাচ অপরাজিত দলটি, তাই কিছুটা সতর্ক থাকতে হচ্ছে সাবেক এফএ কাপ চ্যাম্পিয়নদের। তবে সবশেষ 5 দেখায় জয়ের স্বাদ তো দূর, কোনো গোলের দেখাও পায়নি বার্নলি। ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে ওরা দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে। দ্বিতীয় অবস্থানে থাকা দলের থেকে 17-18 পয়েন্ট এগিয়ে আছে। ওরা প্রিমিয়ার লিগের দলগুলোর থেকে কোনো অংশে কম না। এদিকে লা লিগায় তৃতীয় অবস্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। সবশেষ লিগ ম্যাচে সেভিয়াকে 6-1 ব্যবধানে গুড়িয়ে দিয়ে উঠছে সিমিওনে শীর্ষরা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় ভিন্ন কিছু ভাবছে না দলটি। তবে স্বস্তিতে নেই লস চেস। 25 ম্যাচে মাত্র 26 পয়েন্ট নিয়ে লিগের 17 নম্বরে অবস্থান করছে ক্লাবটি। অন্যদিকে হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে চায় উদিনেসে। এসি মিলানের কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত 11 নম্বরে থাকা দলটি। আর এই ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া মিলান। সবশেষ 3 ম্যাচের কোনোটিতেই জয়ের দেখা পায়নি ক্লাবটি। কালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ বাগান। আগামী 19 মার্চ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বাগানটি। বর্ণিল টিউলিপের সৌন্দর্য উপভোগ করতে পারবেন দেশি বিদেশি পর্যটকেরা। শ্রীনগরে পাহাড় ঘেরা এই টিউলিপ বাগানের নাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ বাগান এটি। প্রতি বছর মার্চ এপ্রিলে শুরু হয় টিউলিপের মৌসুম। বাগানটিতে চোখ ধাঁধানো টিউলিপ ফুল ফুটে থাকে মাত্র 3 থেকে 5 সপ্তাহ। আগামী 19 মার্চ থেকে বাগানটি উন্মুক্ত করা হবে পর্যটকদের জন্য। টিকিট কেটে টিউলিপের চোখ জোড়ানো সৌন্দর্য উপভোগ করতে পারবেন দেশি বিদেশি পর্যটকরা। ভারতীয় পর্যটকদের মাথাপিছু খরচ করতে হবে 60 রুপি, আর বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য জনপ্রতি 150 রুপি। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে টিউলিপ বাগানটি। টিউলিপ বাগানটির তত্ত্বাবধানে থাকা এক শীর্ষ কর্মকর্তা জানান, প্রতি বছর বাগানটির পরিধি বাড়ছে। যুক্ত করা হচ্ছে টিউলিপের নতুন নতুন জাত। এবারের মৌসুমে 68 প্রজাতির প্রায় 60 লাখ টিউলিপ ফুল দেখতে পারবেন দর্শনার্থীরা। 2008 সালে কাশ্মীরের শ্রীনগরে গড়ে তোলা হয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। মূলত শীত ও গ্রীষ্মের মাঝামাঝি সময়ে পর্যটকদের মনোযোগ কাটতেই এশিয়ার সবচেয়ে বড় এই টিউলিপ বাগানের যাত্রা শুরু হয়। বছরের এই টিউলিপ মৌসুমকে আরও বর্ণিল করতে 6 মাস ধরে প্রতিদিন নিরলস পরিশ্রম করেন 5 শতাধিক কর্মী। মূল আকর্ষণ টিউলিপ হলেও দর্শনার্থীদের জন্য থাকছে মনোমুগ্ধকর আরও অনেক ফুলের সম্ভার। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিম শেষ করার আগে প্রধান শিরোনামগুলো জানাবো আরও একবার। 126 কিলোমিটার বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন চালু আজ। উদ্বোধন করবেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। অবশেষে তোষাখানা মামলায় হাজিরা দিচ্ছেন ইমরান খান। পাকিস্তানের ইসলামাবাদ আদালত এলাকায় 144 ধারা জারি। ইসরায়েলি বাহিনীর গুলিতে অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নিহত। চলতি বছর হামলায় প্রাণ গেল 84 জনের। এই ছিল পূর্ব পশ্চিমের আজকের আয়োজন। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।